রংপুরে একই পরিবারের 4 জনের গলিত মরদেহ উদ্ধার, রহস্য উন্মোচনে মাঠে সিআইডি ও গোয়েন্দা পুলিশ। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 5 বাংলাদেশের দাফন ও শেষকৃত্য সম্পন্ন। সাভারে ব্যবসায়ী জোবায়েরের জানাজা আজ। জ্বালানি সংকটে ধুঁকছে চট্টগ্রামের পোশাক শিল্প, অর্ধেকে নেমেছে উৎপাদন, রপ্তানি পতনের শঙ্কায় ব্যবসায়ীরা। ময়মনসিংহের ভালুকায় অনিয়ন্ত্রিত শিল্পায়ন, বিষাক্ত বর্জ্য ও কালো ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য। স্বাগত জেলা বুলেটিনে, আমি মাহমুদুর রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে পৌঁছেছে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশি মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এরই মধ্যে সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর দাফন সম্পন্ন হয়েছে। তার পরিবারের ইচ্ছায় রেবতী সরকারের মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়। এদিকে বেনাপোল স্থল ও বন্দরে অবস্থান করছে ঢাকার সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবুর মরদেহ। রবিবার সকালে হিজলা 5 মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে তার জানাজা। শহরের আড়ুয়াপাড়ায় দেবাশিসের বাড়ির সামনে পৌঁছায় 4 জনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। শেষবারের মতো তাদের এক নজর দেখতে স্বজন, প্রতিবেশী, সহকর্মী ও পরিবারের সদস্যরা কফিনের পাশে এসে ভিড় জমান। সকল মৃত্যুই খুব কষ্টদায়ক, এটাও আমাদের কাছে খুব বেদনাবিধুর। এই দুর্ঘটনাটি যদি যথাযথ ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। এই বিষয়টি দুই দেশেরই দেখা উচিত যে কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং এই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল। আজকে অনিয়ম এবং দুর্নীতিগ্রস্ত হোটেলগুলো যে পরিচালনা হচ্ছিল, এগুলো একেবারে ভারত সরকার কলকাতা পৌরসভা এর জন্য একেবারে দায়ী। ধর্মীয় রীতি অনুযায়ী রাতেই সাংবাদিক দেবাশিস দত্ত ও তার সন্তান স্বর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া মহাশ্মশানে সৎকার করা হলেও স্ত্রী ও শ্বশুরকে দাফন করা হয় কুষ্টিয়া পৌর কবরস্থানে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে নিহত অপর বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ পরিবারের সিদ্ধান্তে শুক্রবার রাতে কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে। গত বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি নিহত হন। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক। রংপুর নগরীর কামাল কাসনা এলাকা থেকে জিরা স্কুলের অবসরপ্রাপ্ত এক শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তালাবদ্ধ নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও সিআইডি ঘটনার তদন্ত শুরু করেছে। রংপুর শহরের কামাল কাসনা এলাকার মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির কাজ এখনো শেষ হয়নি। সেই বাড়ির দোতলায় সম্প্রতি পরিবার নিয়ে থাকা শুরু করেছিলেন তিনি। বাড়ির নিচতলাটা ফাঁকাই ছিল। তারা নতুন এসেছেন বলে এখনো প্রতিবেশীদের সঙ্গে সখ্য গড়ে ওঠেনি। স্বজনরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকেই পরিবারটির সাথে যোগাযোগ বন্ধ ছিল। শনিবার রাতে প্রীতিলতার বোন পূজা চক্রবর্তী এসে ডাকাডাকি করেন। ভেতরে সারা শব্দ না পেয়ে এবং বারবার কল দিয়েও ফোন বন্ধ পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। পরে তালাবদ্ধ ঘর থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়। আমার দুলাভাইয়ের লাশ ছাদে ছিল। আমার ভাগনা 12 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে, ও জেলা স্কুলে। ওর লাশ ছিল খাটের নিচে, ও পালাইছে ভয়ে।
ওকেও ছাড়ে নাই। সন্ধ্যার সময় কারেন্ট না থাকে আসি দেখি দুজন মানে ওদের আত্মীয় গেটে মানে মারামারি করতেছে, ডাকতেছে ওদের। আমি খালি এইটুক দেখি গেলাম, তারপরে একটু পর আসি দেখি এখানে অনেক লোকজন। সবাই ওকে চেনে আর এত ভালো, মানে ওর বিষয়ে কেউ কখনো কোনো আপনাকে খারাপ বা নেগেটিভ কোনো কিছু বলবে না। 7টা থেকে 7:30, 8টা থেকে মানে 8টার মধ্যে আর কি হচ্ছে কারেন্ট গেছে, তখন দুইটা ছেলে আসছে। আসার পর হলো মানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ছেলে দুটো এসে বলতেছে যে এটা কি মাস্টারের বাড়ি? আমরা বললাম হ্যাঁ মাস্টারের বাড়ি। কয় উনি কি বাসায় আছেন? তা আমরা বললাম যে বাসায় এখন উনি আসেন কিনা আসেন আমরা বলতে পারবো না, আপনি হচ্ছে কলিং বেল চাপেন। কলিং বেল চাপছে, চাপার পর কোনো শব্দ হয়নি। তখন বলতেছে যে শব্দ তো হয়েছে না। তা বললাম যে ফোন দেন, ফোন বন্ধ। ঘটনাস্থলে মিলেছে কাটা বিদ্যুতের তার এবং ঘরের বন্ধ করা বৈদ্যুতিক মেন সুইচ। আলামত পরীক্ষা নিরীক্ষা করে ঘটনা রহস্য উন্মোচনে কাজ করছে সিআইডি ও গোয়েন্দা পুলিশ। এখন পর্যন্ত আমরা এই 4টা যে মৃতদেহ উদ্ধার করেছি, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে এটা খুন। এদের সবাইকেই হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই খুনের পিছনে মোটিভ ইন্টেনশন এখনো ক্লিয়ার না, তবে বাড়িটা যেভাবে তছনছ করা হয়েছে তা সেখান থেকে টাকা পয়সা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে আমরা মনে করছি। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম চক্রবর্তী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। গ্যাস ও বিদ্যুৎ সংকটে ধুঁকছে বন্দরনগরী চট্টগ্রামের পোশাক ও ভারী শিল্প। কাঙ্ক্ষিত সরবরাহের অভাবে অনেক কারখানা বন্ধ হয়ে পড়েছে, অনেকগুলো চলছে ন্যূনতম উৎপাদন সক্ষমতা নিয়ে। এই অবস্থা থেকে সহসা উত্তরণ না ঘটলে সামগ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। টেক্সটাইল ডাইং, ফেব্রিক ওয়াশিং এবং কাপড় ফিনিশিং প্রক্রিয়ায় বিশাল পরিমাণে স্টিম বা বাষ্প প্রয়োজন। আর এই স্টিম তৈরির জন্য থার্মাল বয়লারে লাগে গ্যাস। কিন্তু পর্যাপ্ত এই গ্যাস না থাকায় বন্দরনগরীর অধিকাংশ টেক্সটাইল কারখানায় চলছে হাহাকার। শুধু কি গ্যাস, কারখানা চালাতে সবখানেই অত্যাবশ্যকীয় যে বিদ্যুৎ তাও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে, ফলে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। যেখানে পিএসআই 100 পিএসআইয়ের উপরে গ্যাস লাগে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 25-30 পিএসআই গ্যাস পাচ্ছে, যার কারণে জেনারেটরগুলো চালানো যাচ্ছে না। ফ্যাক্টরি ক্যাপাসিটি হচ্ছে প্রতিদিন 18 থেকে 20 টন, আমরা সেখানে 12 টন 13 টন করতে পারছি, অর্থাৎ অলমোস্ট 30 থেকে 40% আমাদের প্রোডাকশন হ্রাস পাচ্ছে। পোশাক খাতের সাথে জড়িতদের আশঙ্কা, গ্যাস বিদ্যুতের এই সংকট দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক রপ্তানিতেও। তাই আশু সমাধান চান তারা। আসতেছে না, পাইতেছি না, ঠিক এরকম একটা সিচুয়েশন। আপনার এই যে আজকে একদিন থাকলে হয়তো 2 দিন গ্যাসের সমস্যা থাকতেছে বিভিন্ন ফ্যাক্টরিতে, স্পেশালি আমাদের আরএমজি সেক্টরটা বেশি ঢুকতেছে, প্রোডাকশন অলমোস্ট অর্ধেকে নেমে এসছে। এটা একটা দীর্ঘমেয়াদী এখন একটা পরিকল্পনা আমাদের কাছে করতে হবে, আর না হলে কিন্তু আমাদের এই সেক্টর, এই যে স্পেশালি আরএমজি সেক্টরটাকে টিকায় রাখা কিন্তু খুবই কষ্টকর হবে। শুধু পোশাক খাত নয়, গ্যাস বিদ্যুৎ সংকটে ধুঁকছে বন্দরনগরীর ভারী শিল্প। পর্যাপ্ত সরবরাহ না পেয়ে এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, আর যে কোটি কোনো রকমে চালু আছে তাতেও উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। খুব সহসা যে এই সংকট থেকে পরিত্রাণ মিলবে তার নিশ্চয়তাও মিলছে না। গ্যাস পর্যাপ্ত সরবরাহ পাচ্ছি না, প্রেশার অনেক কম, ফলে আমাদের যে রিহিটিং ফার্নেসে আমরা যে বিলেট গরম করি, যেখানে নাকি প্রায় 1000 ডিগ্রি টেম্পারেচার আমাদের এই বিলেট গরম করে তারপরে রোলিংয়ে দিতে হয়, এই টেম্পারেচারে ওঠানোর জন্য আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে। সেজন্য আমাদের উৎপাদন প্রায় 30 থেকে 35% কমে যাচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে অগ্রাধিকার বিবেচনায় এই খাতে বিশেষ মনোযোগ জরুরি। পর্যাপ্ত গ্যাস এবং বিদ্যুৎ না পেয়ে কোনো রকমে ন্যূনতম উৎপাদন সক্ষমতা নিয়ে চালু রয়েছে বন্দরনগরী চট্টগ্রামের এই ভারী শিল্প কারখানাগুলো। মালিকরা বলছেন, এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে যে কোনো সময় কারখানা পুরোপুরি শাটডাউন করতে বাধ্য হবেন তারা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, কর্ণফুলী, চট্টগ্রাম। চা উৎপাদনের ভরা মৌসুম চলছে, অথচ গ্যাস ও বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত মৌলভীবাজারের চা শিল্প। লোডশেডিং এর কারণে ট্রাফ হাউসে দীর্ঘ সময় পড়ে থেকে নষ্ট হচ্ছে কাঁচা চা পাতা। জেনারেটর চালাতে বাড়ছে উৎপাদন খরচ, গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে চা শুকানোর প্রক্রিয়াও। সব মিলিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বাগান মালিক ও সংশ্লিষ্টরা।
ভরা মৌসুমে বাগান থেকে প্রতিদিন আসছে টনের পর টন কাঁচা চা পাতা, কিন্তু বিদ্যুৎ সংকটে সময় মতো শুরু করা যাচ্ছে না প্রক্রিয়াজাতকরণ। দীর্ঘ সময় ট্রাফ হাউসে পড়ে থাকায় নষ্ট হচ্ছে কাঁচা পাতার গুণগত মান। বাগান সংশ্লিষ্টরা বলছেন, কাটিং, রোলিং, উইদারিং, সর্টিং সহ চা তৈরির বিভিন্ন ধাপের যন্ত্রপাতি বিদ্যুৎ নির্ভর। 24 ঘন্টার প্রায় 15 ঘন্টা বিদ্যুৎ মিললেও বাকি 9 ঘন্টা কারখানা সচল রাখতে চালাতে হচ্ছে জেনারেটর। এতে বাড়ছে জ্বালানি খরচ, একই সঙ্গে বাড়ছে উৎপাদন ব্যয়, পাশাপাশি নষ্ট হচ্ছে পাতার গুণগত মান। একটি বড় বা কেন্দ্রীয় কারখানায় আশপাশের একাধিক বাগানের কাঁচা পাতা প্রক্রিয়াজাত করা হয়। সিলেট অঞ্চলে চা উৎপাদন হয় অন্তত 80টি কারখানায়। এসব বাগান ও কারখানার সাথে সংশ্লিষ্ট প্রায় 5 লাখ মানুষ। ফলে বিদ্যুৎ বা গ্যাস সংকটে একটি কারখানার উৎপাদন ব্যাহত হলে এর প্রভাব পড়ে একাধিক বাগানে। অনেক সময় কারেন্ট চলে যায়, গ্যাসের লাইনের সমস্যা দেখা দেয় এবং মেশিন নষ্ট হয়ে যায়, অনেক সময় লাগে। আমরা শ্রমিক বেকার হয়ে থাকি, আজকে বসে থাকি। গ্যাস বিদ্যুৎ যদি এই উৎপাদন মৌসুমে পিক সিজনে এইটার ঘাটতি হয়, এটা ডিস্টার্ব হয়, তাইলে গিয়ে এই ইন্ডাস্ট্রিটা তো বাঁচানো যাবে না। মৌলভীবাজারের 93টি চা বাগান সহ সিলেট অঞ্চলের চা শিল্পকে ঘিরে বিপুল মানুষের কর্মসংস্থান। গুরুত্বপূর্ণ এই সময়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট অব্যাহত থাকলে পুরো শিল্পেই বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। গ্যাসের কোনো বিকল্প ব্যবস্থা কিন্তু আমাদের হাতে নেই। গ্যাসের সমস্যা হলে আমি মনে করি ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা অচলাবস্থার তৈরি হবে। যদি গ্যাসের কোনো সংকট হয় কখনো, তাহলে দেখা যায় যে আমাদের পুরো ম্যানুফ্যাকচারিংটাই বন্ধ হয়ে থাকে। বর্তমানে যে আপনার পরিমাণ লোডশেডিং, তো এটাতে ডেফিনেটলি আমাদের চায়ের গুণগত মানে আমরা মনে করছি যে গুণগত মানের মধ্যে আপনার এটা এফেক্ট আসবে। বাগান মালিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান চা শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে কাজ করছে চা বোর্ড। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে প্রয়োজনীয় সমন্বয় সবকিছুর জন্যই বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তাগণ সবসময় সহযোগিতা করছেন এবং সহযোগিতা করবেন ভবিষ্যতে। গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধান না হলে উৎপাদনের ভরা মৌসুমেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে দেশের চা শিল্প। এই শিল্প রক্ষায় আলাদা বৈদ্যুতিক ফিডার চালু ও গ্যাসের পর্যাপ্ত মজুদ রাখার দাবি সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। গ্যাস বিদ্যুৎ সংকট এখনও কাটেনি, সিএনজি পাম্পগুলোতেও রয়েছে ভিড়। বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন তাফিম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফিম, চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোর এখন কি অবস্থা দেখছেন আর যানবাহনের ভিড় কেমন আমাদের জানাবেন। সিয়াম, গত কিছুদিন যাবৎ কিন্তু আসলে চট্টগ্রামের যেই গ্যাসের সরবরাহ সেটি একেবারে অর্ধেকে নেমে এসেছে। চাহিদার যে তুলনা, যদি চাহিদার সাথে তুলনা করা হয় সেটি অর্ধেকই ছিল। তবে গতকাল সন্ধ্যার পর থেকেই মূলত যে সকল সিএনজি রিফিলিং স্টেশনগুলো আছে সেখান থেকে যে তাদের কাছ থেকে যেই খবরাখবর, তাদের যে তথ্য সেটি বলছে যে গতকাল সন্ধ্যার পর থেকে তারা গ্যাস সরবরাহ করতে পারছেন। যদিও চাপ কিছুটা কম, যেটি স্বাভাবিকভাবে 220 থেকে 30-এর মধ্যে থাকে, সেটি এখন নেমে এসেছে 180-র মধ্যে। অর্থাৎ চাপ কিছুটা কম, তবে সরবরাহ হচ্ছে সেটি গতকাল সন্ধ্যা নাগাদ তারা পাচ্ছেন। আপনি জানেন যে আসলে গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু চট্টগ্রামে এই যে গ্যাসের সংকট সেটি তীব্র হয়ে উঠেছিল। মহেশখালীতে মূলত দুটি যেই ভাসমান টার্মিনাল রয়েছে, এলএনজি এক্সিলারেট, সেখানে একটিতেই মূলত যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তারপর থেকেই কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে সেটি ধীরে ধীরে কিন্তু যে গ্যাসের সরবরাহ সেটি কমতে থাকে এবং কেজিডিসিএল, যেটি চট্টগ্রামের যেই গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ করে থাকে, তারা জানাচ্ছেন যে আসলে তাদের চট্টগ্রামে মূলত 32 কোটি ঘনফুট দৈনিক চাহিদা থাকে। সেই জায়গায় তারা গতকাল পর্যন্ত সেটি পেয়েছে 17.5 থেকে 20 কোটি মতো। তো এরকম যখন পরিস্থিতি, তখন কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। তারা ভাড়া মারতে পারেন না, সেক্ষেত্রে তাদের যেই দিন শেষে যে মালিক পক্ষ, সেই মালিক পক্ষকে তাদের যেই নির্দিষ্ট পরিমাণ যে টাকা সেটি দিয়ে দিতে হয়। তো এই ধরনের যখন পরিস্থিতি, তখন কিন্তু আমরা যে সকল
যে সকল যাত্রীরা আছেন, যাত্রী সাধারণ, তারাও কিন্তু বলছিলেন যে আসলে এই যে সিএনজি চালিত অটোরিকশা যারা আছে এবং একই সাথে অন্য যে সকল গ্যাস পরিবহন, গ্যাসে যে যন্ত্রগুলো চালিত হয় সেই সকল পরিবহনে অতিরিক্ত ভাড়া দাবি করছিল এবং এতে কিন্তু ভোগান্তি, সেটি কিন্তু জনভোগান্তিতেও তৈরি হয়েছে এবং একই সাথে যে সকল ঘরবাড়ি রয়েছে, ঘরবাড়িতে কিন্তু গ্যাসের চাপটিও কম, যে কারণে সকাল সকাল অনেকেই বসে থাকেন যে আজকের দিনের যেই খাবার তৈরি করা সেটি একেবারে সকালে তৈরি করে ফেলতে, কারণ দেরি হলে অর্থাৎ 9টা-10টার পর থেকে সেটি চাপ কমে যায় এবং গ্যাসও ঠিকঠাকভাবে থাকে না, তখন কিন্তু তারাও ভোগান্তি পড়েন। অর্থাৎ একই সাথে যে সড়কের যা অবস্থা, সড়কের মধ্যে যেমন ভোগান্তি এবং একই সাথে ঘরের মধ্যেও কিন্তু সমান তালে কিন্তু ভোগান্তি তৈরি হয়েছে চট্টগ্রামে। তবে কবে নাগাদ সেটি স্বাভাবিক হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কিংবা যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানাননি। হয়তো অতি শীঘ্রই সেটি স্বাভাবিক হবে এমনটি শোনা যাচ্ছে। সিয়াম, ধন্যবাদ তাফিম আপনাকে। গ্যাস বিদ্যুৎ সংকট এখনও কাটেনি, এ বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন তাফিম আলমগীর। ময়মনসিংহের ভালুকায় কারখানার কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ। ক্ষতিকর ধোঁয়া ও বর্জ্য পানিতে দূষিত হচ্ছে বাতাস, মাটি ও পানি। উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, ফলছে না ফসল। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ আইন ও নিয়ম মানছে না কারখানা, এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদদের। একদিকে বিষাক্ত কালো ধোঁয়া, অন্যদিকে জমিতে নষ্ট হয়ে যাওয়া ফসল। ভালুকার ডোবালিয়া পাড়ার এমন দৃশ্যই যেন তুলে ধরছে শিল্পায়নের বিপরীত চিত্র। স্থানীয়দের অভিযোগ, সীসা গলিয়ে ব্যাটারি তৈরি করা চায়না মালিকানাধীন কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য আশপাশের পরিবেশকে দূষিত করছে। নষ্ট হচ্ছে ঘরবাড়ি ও গাছপালা, বিষাক্ত পানি গিয়ে পড়ছে কৃষি জমিতে। একই অবস্থা বেশিরভাগ কারখানার। এতে শত শত একর জমির ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন কমে যাচ্ছে। আর 19 বছর যাবত ধরে এক কাচ্চা এক মুঠ ধান যের উপায় না। ধান তো দূরের কথা, এটার মধ্যে নামলে শরীরে গাও হয়ে যায়। অপরিশোধিত বর্জ্য, কালো ধোঁয়া ও রাসায়নিক বর্জ্যের কারণে দূষিত হচ্ছে খালবিল ও জলাশয়। প্রাণ হারাচ্ছে মাছ, মরে যাচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদ। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কর্তৃপক্ষ। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের পাশাপাশি শিশুরা ভুগছে নানা রোগে। আর রাসায়নিক বর্জ্যের দূষিত পানি থেকে ফসল রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। যতবারই এই ধরনের কলকারখানার বর্জ্যে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয় জনগণ, তো সরকারের একটি ভূমিকা নেতিবাচক থাকে। এটি জনগণের পক্ষে না থেকে তারা কলকারখানার মালিকের পক্ষে থাকেন। সরকার যদি সচেষ্ট হয়, সরকারের যদি আন্তরিক সদিচ্ছা থাকে, তাহলে পরিবেশকে উনি রক্ষা করতে সরকার পারে। এগুলোর মধ্যে বিষাক্ত দ্রব্য না ফেলতে পারে, বর্জ্য পদার্থ না ফেলতে পারে, আমাদের জন্য, মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য এই দিকটা বিবেচনা করে যেন তাদেরকে এই সমস্ত খালের বরাদ্দ না দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, কারখানাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ ছাড়পত্রের শর্ত মানা হচ্ছে কিনা তা তদারকিতে কাজ করা হচ্ছে। যদি কোনো প্রতিষ্ঠান তাদের দূষণ করে যাচ্ছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানদের কিন্তু আমরা ছাড়পত্র দিচ্ছি না বা নবায়ন করছি না। ভালুকার শিল্পায়ন বদলে দিয়েছে এই এলাকার অর্থনীতি, কিন্তু সেই উন্নয়নে যদি কৃষক, পরিবেশ আর জীববৈচিত্র্যকে মূল্য দিতে হয়, তাহলে প্রশ্ন, কতটা টেকসই হবে এই উন্নয়ন। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ। সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান শাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিদ, এখানে কতদিন ধরে এভাবে ময়লা ফেলা হচ্ছে আর প্রশাসন কি বলছে এই বিষয় নিয়ে আমাদের জানাবেন। এই যে মানিকগঞ্জের যে ময়লার ভাগাড়টি রয়েছে সেটি পৌরসভার ময়লার ভাগাড়। এটি কিন্তু 2012 সালে এখানে নির্মিত হয় মহাসড়কের পাশে। ঢাকা আরিচা মহাসড়কের পাশে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে কিন্তু এখানে ময়লা ফেলা হচ্ছে। এখানে কিন্তু স্থায়ী কোনো অবকাঠামো নির্মাণ করা হয়নি এবং কি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে আধুনিকায়ন যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো কিন্তু নেওয়া হয়নি। এতে করে কিন্তু ভোগান্তি বেড়েছে। আশপাশের যারা বাসিন্দা আছে তারা কিন্তু এক ধরনের ভোগান্তি, এক ধরনের হচ্ছে দুর্গন্ধ
যুক্ত পরিবেশ কিন্তু তারা কিন্তু অতিবাহিত করছেন এবং কি পাশাপাশি যে ফসলি কৃষি জমি রয়েছে আশেপাশে আপনি দেখবেন সেই কৃষি জমিতেও কিন্তু অনাবাদি হয়ে পড়েছে। আশপাশে কিন্তু এই ময়লাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমরা জেনেছি যে 2012 সালে যখন এই ময়লার ভাগাড়টি স্থাপন করা হয় তখন এর আয়তন ছিল 2 একর, কিন্তু এখন সম্প্রসারিত হয়ে কিন্তু ব্যক্তি মালিকানা জমির ওপরেও কিন্তু অনেকাংশে পড়ে গেছে। এতে করে কিন্তু আরো 2 একর জমি কিন্তু অন্তত দখলে চলে গিয়েছে এই পৌরসভার ময়লার ভাগাড়ে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। একটু যদি জানিয়ে রাখি, ঢাকা রিচা মহাসড়কের পাশে হওয়ার কারণে এখান দিয়ে যানবাহনগুলো যেগুলো চলাচল করে সেই যানবাহনের যে যাত্রীরা সাধারণ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এই দুর্গন্ধ তাদের হচ্ছে নাকে মুখে কিন্তু যাচ্ছে, তারা কিন্তু এই দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তো দীর্ঘদিনের অভিযোগ, তারা কিন্তু মানববন্ধন করেছেন, তারা পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার কিন্তু তারা জানিয়েছেন। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তারা এখানে আধুনিক একটা বজ্র ব্যবস্থাপনাগার তারা নির্মাণ করবেন, সেটিও কিন্তু প্রায় 5 থেকে 6 বছর যাবত তারা বলে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যত কোনো কার্যক্রম কিন্তু স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছেন না। এতে করে কিন্তু এক ধরনের ভোগান্তি, এক ধরনের অসন্তোষ সাধারণ যারা বাসিন্দা আছেন আশপাশের তারা কিন্তু ফেস করছেন বিষয়গুলো। বিশেষ করে সর্বোচ্চ যে ক্ষতির বিষয়টি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে আশপাশের যে কৃষি জমি, সেই কৃষি জমি কিন্তু আবাদ কমে গিয়েছে। আশপাশের কৃষি জমিতে কৃষকরা বা যারা হচ্ছে জমির মালিক আছে তারা যখন নামতে যাচ্ছেন তখনই কিন্তু দুর্গন্ধ শিকার হচ্ছেন। পাশাপাশি ক্লিনিক্যাল যে বজ্র সেই বজ্রগুলো কিন্তু এখানে ফেলা হয়, এখান থেকে কিন্তু আশপাশে এই জমিগুলোতে কিন্তু এই ক্লিনিক্যাল বজ্রগুলো ছড়িয়ে পড়ছে বা সাথে অন্যান্য যে বজ্রগুলো আছে সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে। এতে করে কিন্তু উৎপাদন যেটা রয়েছে সেই উৎপাদন কিন্তু অনেকাংশেই হ্রাস পেয়েছে। এই মানিকগঞ্জের যে বজ্র ব্যবস্থাপনা সেটির বিষয়ে আমরা গতকালই কথা বলছিলাম পৌর কর্তৃপক্ষের সাথে, তারা এখনো পর্যন্ত আমাদের নিশ্চিত করতে পারেননি কি নাগাদ এই বজ্র ব্যবস্থাপনাটা আধুনিকায়ন করা যায়। আধুনিকায়ন যে পর্যন্ত এই বজ্র ব্যবস্থাটা না করা যাবে সে পর্যন্ত কিন্তু নগরবাসীর যে ভোগান্তি সেটি কিন্তু থাকছে। আরেকটি যে বড় বিষয়, এটি পৌরসভার বজ্র ব্যবস্থাপনাগার, এইটি কিন্তু হচ্ছে পৌরসভার বাহিরে একটি ইউনিয়ন পরিষদের জমিতে কিন্তু করা হয়েছে। এর জন্য কিন্তু স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, পৌর নাগরিক সুবিধা কিন্তু পৌরবাসী পান, কিন্তু বজ্র অব্যবস্থাপনার জন্য যে দুর্গন্ধ যে সমস্যা সেটি কিন্তু হচ্ছে ইউনিয়নবাসী করছেন। এতে করে কিন্তু অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই একাধিকবার আমরা দেখেছি ঢাকা রিচা মহাসড়ক তারা কিন্তু অবরোধ করেছেন এই বজ্র ব্যবস্থাপনা ঠিক করার জন্য বা এখান থেকে অপসারণের জন্য। এখনো পর্যন্ত কিন্তু কার্যকর কিন্তু পদক্ষেপ আমরা দেখতে পাইনি। দ্রুত এই বজ্র ব্যবস্থাপনা যদি ঠিক না করা হয় তাতে করে কিন্তু ভোগান্তি বেড়ে যাবে। এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সিয়াম। ধন্যবাদ শাহিদ আপনাকে। মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষের জীবনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মানিকগঞ্জ থেকে সাহিদুজ্জামান শাহিদ। যান্ত্রিক ত্রুটিতে পটুয়াখালীর কলাপাড়ার রাডার স্টেশনের কার্যক্রম 4 বছর ধরে বন্ধ, আর মূল কেন্দ্রের ডপলার রাডারের মেয়াদ ফুরিয়েছে 12 বছর আগে। তাই যান্ত্রিক ত্রুটিতে সেই স্টেশন থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ পুরোপুরি বন্ধ রয়েছে। ঝুঁকিতে পড়েছে উপকূলীয় জেলাটির জলবায়ু নিরাপত্তা। জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে 1969 সালে পটুয়াখালীর কলাপাড়ায় রাডার স্টেশন নির্মাণ করে জাইকা। মূলত উপকূলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে রক্ষায় আবহাওয়ার পূর্বাভাস দিতে রাডার স্টেশনটি নির্মাণ করা হয়। 2008 সালে পুরনো অবকাঠামো ভেঙে জাপান রেডিও কোম্পানি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি স্থাপন করে এই রাডার স্টেশনে। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণিঝড়ের তথ্য উপাত্ত সংগ্রহ করে। কিন্তু 2018 সালে স্টেশনটির ফ্রিকোয়েন্সি ইমেজ শাখার ট্রান্সমিশন সিস্টেম ও সার্ভিস সিস্টেমের যন্ত্রাংশের ত্রুটির কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জাইকার প্রতিনিধি দল রাডার স্টেশনটিকে ত্রুটিমুক্ত করেন, তবে আবারও নষ্ট হয়ে যায় কেন্দ্রটির মূল সেন্সর। ফলে গবেষণা ও জলবায়ু পরিবর্তনের তথ্য পেতে দেখা দিয়েছে সংকট। যদি লোকাল বেজে তথ্যগুলো আমাদের হাতে না থাকে তাহলে সম্ভাবনা আছে যে আমাদের এই লোকাল অভিযোজনের জন্য যে আমরা ইনিশিয়েটিভগুলো হাতে নিব সেই উদ্যোগগুলো সত্যিকার অর্থে ফলপ্রসূ হবে। জাপানের সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এসে কেন্দ্রটি পরিদর্শন করেছেন। সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন রাডার স্থাপনের কাজ হলো চলমান রয়েছে। আশা করি এটা খুব শীঘ্রই এই রাডার কার্যক্রম শুরু হবে। শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে কার্যকর ব্যবস্থা নিয়ে আবহাওয়া অফিসের সেবা দ্রুত চালুর দাবি স্থানীয়দের।
ওয়ান ন্যাশনাল ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খাগড়াছড়িতে 2 জন এবং খুলনায় 1 জন। খাগড়াছড়ি জেলা সদরের নুনছড়ির থলিপাড়া এলাকায় বজ্রপাতে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটে ঘটনা। পুলিশ জানায়, ঝুম বৃষ্টির সময় বাড়ির দরজায় তারা বসেছিলেন। ঘরের ভেতরে ঢোকার সময় বজ্রপাত হয়, এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এদিকে খুলনার কয়রায় বজ্রপাতে হারুন সানা নামে এক দিনমজুর নিহত হয়েছে। জানা যায়, ধান রোপণের কাজ করছিলেন তিনি। এ সময় হালকা বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তার প্রাণ যায়। সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে নৌকাবাইজ বন্ধে তৌহিদি জনতার দাবির মুখে কারো বাধায় নৌকাবাইজ বন্ধ হবে না বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এ কথা জানান। বলেন, নৌকাবাইজ গ্রামীণ ঐতিহ্যের খেলা, সমস্যা থাকলে সমাধানের জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার লাউতা বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও 28 আগস্ট বার্ষিক নৌকাবাইজের আয়োজন করা হয়। অনেক বছর ধরে চড়া এই প্রতিযোগিতায় অতীতে কোনো বাধার মুখে পড়েনি আয়োজকরা, কিন্তু এবার তৌহিদি জনতার ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করে। প্রায় 1 দশক আগে বন্যায় ভেঙে যাওয়া কুড়িগ্রামের হানাগড় সেতুর সংযোগ সড়ক আর মেরামত হয়নি। কেটে গেছে দীর্ঘ 9 বছর। সেতু নির্মাণে খরচ হয়েছে কোটি টাকা, অথচ সংযোগ সড়ক না থাকায় তা এখনো প্রায় অকেজো। বাধ্য হয়ে বাঁশ কাঠের নড়বড়ে পাতাটন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এতে চরম দুর্ভোগে পড়েছেন কুড়িগ্রাম পৌরসভা সহ আশপাশের হাজারো মানুষ। এই দৃশ্য কোনো দুর্গম চর বা প্রত্যন্ত এলাকার নয়, কুড়িগ্রাম পৌরসভার টাপু ভোলাকোপা সড়কের হানাগড় সেতু। এখানে পায়ে পায়ে দুর্ঘটনার শঙ্কা, তবুও থেমে নেই মানুষের চলাচল, কারণ এটাই তাদের একমাত্র পথ। 1.5 দশক আগে প্রায় 1,25,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হানাগড় মাথার সেতু, কিন্তু 2017 সালে ভয়াবহ বন্যায় ধসে পড়ে এর সংযোগ সড়ক। এরপর কেটে গেছে 9 বছর, বদলেছে সময়, এসেছে একের পর এক বর্ষা, কিন্তু সংস্কার হয়নি এই পথের। ফলে কুড়িগ্রাম পৌরসভা সহ আশপাশের 3টি ইউনিয়নের সাথে মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করছেন। 17 সাল থেকে এরকম ভাঙা, আমরা এই যে লোক এই চর যাওয়া আসা খুব আমার সমস্যা। এই যে মাঝে মাঝে দুর্ঘটনাও হয়। আমরা শহরাঞ্চলের লোক, আমরা অসহায় অবস্থা, কারণ আমাদের এই রাস্তাঘাট না হলে আমরা চলাফেরা খুব কষ্টকর। দীর্ঘদিন ধরে এখানে বহু ফটো হয়, বহু ছবি হয়, কিন্তু কোনো কাজের মধ্যে কোনো কাজ নাই। বহুদিন কোনো স্থায়ী সমাধান না পেয়ে স্থানীয়রাই নিজেদের টাকায় নিজেরাই বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেন অস্থায়ী পাটাতন, কিন্তু সময়ের সঙ্গে তাও এখন নড়বড়ে হয়ে পড়েছে। মোটরসাইকেল ও অটোরিকশা কোনো মতে চললেও পার হতে পারে না অ্যাম্বুলেন্স, ফলে জরুরি রোগী হাসপাতালে নিতে প্রায়ই ব্যবহার করতে হয় বিকল্প পথ। এতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। মানুষের বন্যার সময় খুব কষ্ট করে যায়, একটা গরু এবং ব্রিজ গাড়ি টাড়ি যাওয়া খুব একটা সমস্যা। এই রাস্তাঘাটের অনুন্নয়নের জন্য কোনো স্কুল নাই, কলেজ নাই, মনে হয় যে আমরা এদেশের মানুষই না। কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা প্রজেক্ট থেকে এই ব্রিজটা, স্ল্যাব এবং সংযোগের রাস্তাটা সম্পন্ন হবে। খুব দ্রুতই আশা করা যায় আমরা এই কাজটা শুরু করতে পারবো। কোটি টাকা সেতু দাঁড়িয়ে আছে, কিন্তু নেই কার্যকর সংযোগ। মাত্র কয়েক মিটার সড়কের অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন 1.5 লাখ মানুষ। স্থানীয়দের দাবি, মিথ্যা আশ্বাসের বদলে প্রয়োজন সংযোগ সড়ক নির্মাণের দ্রুত পদক্ষেপ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। গাইবান্ধার বাংলা বাজার এলাকায় প্রায় 4 একর জমির ওপর 3 কোটি টাকা ব্যয় নির্মিত গণপূর্ত বিভাগের সরকারি কোয়ার্টার দীর্ঘদিন ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। কর্তৃপক্ষের নজরদারির অভাবে নষ্ট হচ্ছে ভবন, চুরি হয়ে যাচ্ছে মূল্যবান সামগ্রী। সরকারি আবাসন ব্যবহারের উপযোগী করতে দ্রুত সংস্কার ও বরাদ্দের দাবি করছেন পিডব্লিউডির কর্মচারী ও এলাকাবাসী। বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত 4টি আধুনিক ভবন। তবে দীর্ঘদিন ধরে এখানে থাকে না কেউ, করা হয়নি রক্ষণাবেক্ষণও, ফলে জীর্ণদশায় পরিণত হয়েছে সরকারি এই কোয়ার্টার।
গণপূর্ত বিভাগের তথ্য মতে 1986 সালে বাংলা বাজারে নির্মাণ করা হয় 3টি দোতলা ও একটি 3তলা ভবন। 1995 সাল পর্যন্ত 18টি পরিবার এখানে থাকলেও পরে কর্মকর্তারা চলে যান। এরপর প্রায় 3 দশক ধরে অব্যবহৃত পড়ে রয়েছে ভবনটি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় চুরি হয়ে যাচ্ছে ভবনের দরজা, জানালা ও গ্রিল সহ মূল্যবান জিনিসপত্র। একই সাথে ভেঙে পড়েছে দেয়াল ও অবকাঠামোগত নিরাপত্তা। অথচ শহরের কেন্দ্রে কোয়ার্টার থাকলেও কর্মকর্তারা চড়া দামে বাইরে ভাড়া বাসায় থাকছেন। কর্মকর্তাদের বাসস্থানের পেছনে বড় অঙ্কের টাকা খরচ হলেও সরকারি সম্পদ এমন অযত্নে নষ্ট হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এটা এখন একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে। এখানে বিভিন্ন ছেলেপেলেরা আসে, মাদক সেবন করে, মাদক কেনা বেচা হয়। সন্ধ্যের পরে থেকে স্টেডিয়াম পর্যন্ত, সন্ধ্যের পর থেকে এই রাস্তাটা মানে মানুষজন আসতে একটু ভয় পায় আর কি। রাত্রে দুর্বৃত্তরাই হোক আর চোররা যারাই হোক আর কি নিয়ে গেছে। এটা ভেঙে নতুন কিছু একটা তৈরি করা দরকার, কারণ এটা এভাবে তো ফেলে রাখার কোনো প্রয়োজন হয় না। পরিত্যক্ত এলাকায় অফিস ভবন ও ডরমেটরি নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। সরকারের একটা সমন্বিত অফিস ভবন করার জন্য এবং ডরমেটরি করার জন্য এখানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল এবং করে এটার সাইট প্ল্যান রেডি করার জন্য এটা স্থাপত্য অধিদপ্তরে প্রেরণ করা হয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব ভবন সংস্কার করে আবাসন সংকট দূর করার দাবি কর্মচারীদের। এছাড়াও সরকারি সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা গাইবান্ধাবাসীর। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আমেরিকান ও ভারতীয় ব্যবসায়ীদের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোত্তাদির। শনিবার দুপুরে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, আমেরিকার রেসিপ্রোকাল ট্যারিফ কেবল বাংলাদেশের একক বিষয় নয়, বরং যাদের উপর তুলনামূলক সর্বনিম্ন হারে এই শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশ তাদের অন্যতম। তিনি আরও জানান, সাধারণ শুল্কের পাশাপাশি বর্তমানে বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত 10% ট্যারিফ কার্যকর রয়েছে, যা সর্বনিম্ন হারগুলোর একটি। এদিকে বাংলাদেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল। তাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে বিনিয়োগ করেছে বলেও জানান মন্ত্রী। মার্কিন শুল্ক যেটি, সেটি তো শুধু বাংলাদেশের জন্য না, তবে সব থেকে কম শুল্ক আরোপ করেছে যারা যে সমস্ত দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা ট্যারিফ, সেই কম ট্যারিফ ধার্যকৃত দেশের মধ্যে বাংলাদেশ একটা। ভারতের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তো তারা চান আমাদের যে ল্যান্ড বর্ডার, সেগুলি পুরোপুরি আবার ফাংশনাল হোক। এদিকে সিলেটের ওসমানীনগরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছে। এছাড়া আলাদা 6টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 7 জন। বগুড়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বিজিবির সদস্য হাবিলদার রফিকুল ইসলাম। তিনি নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে কাজ করতেন। স্থানীয়রা জানান, শনিবার ছুটিতে বাড়ি ফেরার পথে রংপুর বগুড়া মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। সিলেটের ওসমানীনগরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত এবং 4 জন আহত হন। নাটোরের হরিশপুর বাসের সাথে ভ্যানের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজারের ট্রাক চাপায় এক মাদ্রাসা ছাত্রী এবং গাজীপুরের ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় 1 জন এবং মুন্সিগঞ্জের তোতা মিয়া নামে 1 জন মারা গেছেন। আমরা ঘটনা ঘটার পর দৌড়ে যাই সেখানে, যেটা গিয়ে দেখতে পারি আমরা যে একটা তেলবাহী ট্রাক এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ এবং তেলবাহী ট্রাকের নিচে সিএনজি চাপা পড়ে আছে। সেখান থেকে আমরা এই 7 জন যাত্রী সেখান থেকে উদ্ধার করি। ছোট মেয়েটা গাড়ির মাঝে মারা গেছে, পিছিয়ে মহিলা গাড়ির মাঝে মারা গেছেন। মানে তোলার আগে আমরা মৃতদেহ দেখছি। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত 5 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শনিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। মন্ত্রিসভার নতুন সদস্যরা হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত,
সাচিং প্রুজেরি, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এ সময় সরকারের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাওয়ার আশ্বাস দেন নবনিযুক্ত বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান এলজিআরডির মন্ত্রী ডক্টর মঈন খান। দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের পরে জনাব তারেক রহমান বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। এখন এক্সিকিউশন করার জন্য যে সময়টি দরকার সেই সময়টি আমাদের লাগবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার টেররিস্ট 13,000 মানুষ হত্যা করে ভারতে গেছে, তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। ইন সাম অফ দি কেসেস দেয়ার আর মোর কেসেস পেন্ডিং। এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে, তো এগুলা তো আর নতুন কোনো কন্ডিশন বা নতুন ফর্ম অফ এঙ্গেজমেন্ট না, দিজ আর অনগোয়িং থিংস। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নির্ভর করবে। ভারতকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নেই, বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি, কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে। বিএনপির যে সবার আগে বাংলাদেশ স্লোগান, এটিকে তারা গ্রহণ করেছে। ঠিক আমরা তাদেরকে বলতে চাই, যদি প্রকৃতপক্ষে আপনারা এই স্লোগানকে আপনারা বোঝেন, এদেশের জনগণের চাওয়া পাওয়াকে আপনারা অনুধাবন করতে পারেন, তাহলে সীমান্তে কোনো হত্যার ঘটনা যাবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে কৃষির ধরন। সাতক্ষীরায় ঘেরের পানিতে ধান, মাছ ও সবজির সমন্বিত এই চাষেই টিকে আছে প্রান্তিক কৃষকরা। কিন্তু নতুন পদ্ধতির এই চাষাবাদ ঘিরে এখন উঠেছে প্রশ্ন। সেচ দেওয়ার প্রক্রিয়ার বদলে যাওয়া কয়েক গুণ বেড়ে গেছে বিদ্যুৎ খরচ। ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরার প্রান্তিক কৃষকরা অনেকটা বাধ্য হয়েই বেছে নিয়েছেন সমন্বিত চাষাবাদ, অর্থাৎ একই জমিতে ধান, মাছ আর সবজি চাষ। কিন্তু কৃষকের এই সংগ্রামের মুখে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভাগের সেচ মিটার। পূর্ব নোটিশ ছাড়াই সেচ সংযোগের মিটার রূপান্তর করা হয়েছে ক্ষুদ্র শিল্পে। ফলে প্রতি ইউনিটে 4 টাকা 80 পয়সার সেচ দর এক লাফে দাঁড়িয়েছে 13 টাকা 49 পয়সায়। বন্ধ হয়ে গেছে সরকারি 20% সেচ ভর্তুকিও। এত বিল নিলি আমরা তো পারি উঠবো না, আমরা চাষিরা তো আছে মারিয়ে যাবে আমাদের, আমরা বাঁচবো কিভাবে? এত বিল আসলে আমরা দেবো কোথার থেকে? আমরা গরিব মানুষ, আমরা কি মরবো এইভাবে? 25,000 টাকা বিল উঠে আমাদের, তো 25,000 টাকা যদি 6 বিঘা জমিতে 25,000 টাকা বিল ওঠে, তা আমরা কি বাঁচবো না মরবো? আমরা আমার 635 ইউনিট উঠছে আমার কারেন্ট বিল, অথচ আমার বিল করেছে 8,903 টাকা। বিদ্যুৎ কর্মকর্তাদের বক্তব্য, একই মিটার দিয়ে একাধিক কাজ হলে নিয়ম অনুযায়ী যেটির বিদ্যুতের দাম বেশি, পুরো মিটারে সেই দরই বসবে। অন্যদিকে কৃষকদের আগাম নোটিশ না দিয়ে মিটার পরিবর্তনের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দুষছে লোকবল সংকটকে। সরকারি নীতিমালা হয়েছে যে কেউ যদি ডুয়েল পারপাস বিদ্যুৎ ব্যবহার করে, সেই ক্ষেত্রে যেটা সর্বোচ্চ রেট হবে সেই রেটে বিল করতে হবে। এখন নর্মালি সেচ কাজে বিদ্যুৎ ব্যবহারটা হচ্ছে না। আমরা গিয়ে পেয়েছি যে ওখানে মৎস্যগেরে বিদ্যুৎ ব্যবহার করতেছে। স্বাভাবিকভাবে ওগুলো আমরা তদন্ত সাপেক্ষে মৎস্যগেরের রেটে বিল করেছি। নাগরিক নেতাদের দাবি, কোনো ধরনের নোটিশ না দিয়ে সবজি ও মৎস্য চাষকে ক্ষুদ্র শিল্প বানিয়ে কৃষকের সেচ ভর্তুকি কেড়ে নেওয়া চরম অন্যায়। যদি সে অন্য সবজি বা মাছ চাষেও সেচ দিয়ে থাকে, তাহলে সেটা কৃষির আওতায় পড়ে। সেই ক্ষেত্রে যদি নীতিমালা সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে সরকারকে করতে হবে এবং কৃষককে বাঁচিয়ে রাখতে, অর্থনীতির চাকাকে চালু রাখতে কৃষককে এই সাবসিডিটা দিতে হবে। সমন্বিত চাষকে ক্ষুদ্র শিল্প ধরে ভর্তুকি বন্ধের এই ঘটনা অব্যাহত থাকলে পুরো সাতক্ষীরার কৃষি ও মৎস্য খাত বড় ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন সচেতন নাগরিকবৃন্দ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।
ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। উপজেলার ১২ বাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে গোয়ালঘর থেকে গরু চুরির বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী ধাওয়া করে দুজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, নিহতের ও আহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। মনীষাকে চাইলে আর ওই রান্নু ছেলে ওদের সাথে দেখাইলো, ওরা মোটর সাইকেলে মানে যে যেমনি পেয়েছে সবাই ওরাও ফিরে আসলে আমার ভাইপো আমরা বাড়ি আইছি, আমি এখানে কাঁদছি, আজান দিচ্ছি সেই সময় আমার ভাইপো ঢাকায় গেছে। লোকজনের দেখে পিক আপ মনে করেন যে যশোর মুখ ট্রেনে চলে গেছে, ওই চোর দুটো জাতি পারিনি, তবে সাধারণ হাজার হাজার লোকজন ওই চোরের ধরে মারধর করেছে। খাগড়াছড়িতে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক ভারী বৃষ্টিতে দীঘিনালার বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। শনিবার মাত্র 3 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে দীঘিনালার মাইনি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্লাবিত হচ্ছে মেরুং, কবাখালী ও বোয়ালখালী এলাকার নিম্নাঞ্চল। বাড়িঘর ও আমনের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি সড়কে পানি ওঠায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি দীঘিনালা সড়কের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতর থেকে সরিয়ে ফেলা বেগম খালেদা জিয়ার নাম ফলক পুনর্স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ঐতিহাসিক স্মারক হিসেবে নাম ফলকটি পুনর্স্থাপন করেন। এ সময় তিনি বলেন, 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু পরবর্তীতে নাম ফলকটি সরিয়ে ফেলা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন, যা খুব দ্রুতই মানুষ দেখতে পাবেন বলেও জানান ভূমিমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী রাশিয়া আরএমপি ঘোষণা করেন এবং প্রতিষ্ঠিত করেন এবং নাম স্থাপন হয়। অনেকে এটাকে ভালোভাবে নেয় না, এটা কোনো শুধু পুনরস্থাপন। 92 সালে এটাকে করা হয়। রাশিয়ার সব কিছু উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক দেশনেত্রী এবং খালেদা জিয়া, এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া, মানে এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার রাজশাহীকে ঢেলে আরও সুন্দর করে রাজশাহীতে সমস্ত কিছু প্রকল্প গ্রহণ করছেন। নড়াইলে বাদলধারা হলো সারা বাজি বিদায় সুর ভাবধারাকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বর্ষা বিদায় ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাল্টিপারপাস হলে গ্রোভ শিল্পী গোষ্ঠী ও সুরদরিয়া সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সবসময় বলছি এবং করছি, এই গরমের ভিতরে যদি আমাদের বর্ষা এসে হাজির হয়, আমরা আরো বেশি এই কারণে প্রকৃতিও আমাদের